দীপু দেখল ওর পোষা বেড়ালটা এসে গলায় কামড়ে ধরেছে সেই পিশাচিনিস, সেই মায়াবী পিশাচ। বাঁচাও, বাঁচাও। আজকে ইউনিভার্সিটি ছেড়ে আসতে আসতে প্রায় রাত 11টা বেজে গেছে দীপুর। মাথা ভাঙাপুর গাঁয়ে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে সে করছে পিএইচডি। সকালেই খবর পেয়েছে ঠাম্মার শরীরটা খারাপ, তাই ভেবেছিল চলে যাবে, কিন্তু কলেজের কাজটার গুরুত্ব ভেবে সে পিছিয়ে এসেছিল। ভেবেছিল রাতের শেষ ট্রেনে যাবে ময়নাপুর গাঁয়ে, তার নিজের বাড়ি। এই বছরই সবে 1 মাস হলো সে পড়ছে এখানে। রাস্তাঘাট তেমন কিছু চেনে নাও, কিন্তু মুশকিল হলো 11টা হয়ে গেছে। এত রাতে ট্রেন কি পাওয়া যাবে? তড়িঘড়ি করে স্টেশনে পৌঁছে শুনল ট্রেনটা চলে গেছে। খাঁ খাঁ করছে পুরো স্টেশন, একটা লোকও নেই। অনেক খুঁজে খুঁজে রিক্সাওয়ালার দিকে নজর ফেরালো দীপু। সে চাদর মুড়ি দিয়ে বসে বিড়ি খাচ্ছিল। দীপু তাকে ডেকে বলল, এই যে রিক্সা, শুনছেন? হ্যাঁ বলুন। ট্রেন তো চলে গেছে মনে হয়, এরপর ট্রেন কখন? একটা ভীষণ গম্ভীর ফ্যাকাশে আওয়াজে লোকটা বলল, আবার ট্রেন আসবে সকাল 8টায়। আপনি কোথায় যাবেন? আমি যাব ময়নাপুর গাঁয়ে। বেশি ভাড়া দেন তো যেতে পারি। বিচার বিবেচনা করে দেখল এত রাতে এখান থেকে মেসে যেতে অনেকটাই সময় লাগবে, অনেকটাই দূর এখান থেকে। তাই যদি একটু বেশি ভাড়া দিয়ে সে বাড়ি যেতে পারে সেটাই বরং লাভ হবে। কত নেবেন? 100 টাকা, কিন্তু জোড়া বটতলার পরে আর যাব না। কেন যাবেন না? না, এত রাতে ওখানে। না না না, থাক থাক। কিছু একটা বলতে গিয়ে থেমে গেল রিক্সাওয়ালাটা। এসব গাল গল্পে কান না দিয়ে দীপু রিক্সাতে উঠে পড়ে। জোড়া বটতলা থেকে তাদের বাড়ির দূরত্ব আরও হেঁটে 30 মিনিট মতন। তবুও এই রাতে আর পিছু পা হতে সে রাজি হলো না। নেই মামার চেয়ে কানা মামা ঢের ভালো। রাতের নিস্তব্ধতাকে মাঝে মাঝে ভেঙে খান খান করে দিচ্ছে নিশাচর পাখির ডাক। এই নির্জন রাস্তাকে কোনো এক ভয়ানক গুহার অন্দর বলে মনে হচ্ছে। প্রায় আধ ঘন্টা এইভাবে গিয়ে জোড়া বটতলায় পৌঁছল। এইখানে নেমে যান বাবু। আর হ্যাঁ, কোনো মায়াতে পা দেবেন না, কিন্তু সোজা বাড়ি যাবেন। মানে কি কি বলছেন নাকি? নিজের চেনা জায়গা হলেও বেশ ভয় পেয়ে যায় দীপু। এদিকে রাস্তা নিয়ে কানাঘুষো শোনা যেত বলে এদিকে রাতে তেমন খুব একটা কেউ আসে না। দীপু একাই বেশ জোরে জোরে পা চালিয়ে যেতে লাগলো। হাঁটার সময় তার ফেলে আসা বাবা মা, ছোট বোন, ঠাম্মা আর সবচেয়ে প্রিয় রিনিকে ছেড়ে আসার কষ্ট ভুলে সবাইকে আবার কয়েকদিন কাছে পাওয়ার আনন্দে মনটা ভরে যাচ্ছিল ওর। হঠাৎই একটা কান্নার শব্দে চমক ভাঙল দীপুর। দীপু খেয়াল করল একজন অতীব সুন্দরী মেয়ে বসে কাঁদছে একটু দূরে একটা গাছের তলায়। এত সুন্দরী, তার রূপ যেন স্বর্গের অপ্সরী দেবী। একটা অদৃশ্য শক্তি যেন সেই মেয়ের কাছে টেনে নিয়ে গেল দীপুকে। কি হয়েছে আপনার? এই এত রাতে কাঁদছেন একা বসে, কি ব্যাপার? মেয়েটা মুখ তুলে চোখ মুছে বলল,
আমার আমার ভাইটা না খুব অসুস্থ। ওকে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি আপনি একটু সাহায্য করবেন আপনি? হ্যাঁ, অবশ্যই চলুন। কোথায় আপনার ভাই? মেয়েটি ওর নূপুর পরা ছমছম পায়ে একটু একটু করে এগিয়ে যেতে লাগলো। পিছনে পিছনে মন্ত্রমুগ্ধের মতন চলতে লাগলো দীপু। হঠাৎই চোখের সামনে থেকে নিমেষেই যেন অদৃশ্য হয়ে গেল সে মেয়ে। কোথায় গেল সে? কই তুমি? কোথায় কোথায় গেলে? কোথায় তুমি? অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে এখন যেন তার চোখ সয়ে গেছে। হঠাৎই পা হড়কে দীপু পড়ে গেল কোনো এক অজানা গন্তব্যে। যেন মাটিতে কাটা গর্তের অনেক নিচে পরিকল্পিত সুড়ঙ্গে প্রবেশ করেছে ও। একটা পরিত্যক্ত গর্তের মধ্যে এসে পড়ল দীপু। কোমরটায় খুব ব্যথা হয়েছে তার। খুব হালকা একটা মৃদু আলো খেলা করছে সেই গর্তের মধ্যে। সেই আলোতে দীপু দেখতে পেল একটা মানুষের হাড় কঙ্কাল পড়ে রয়েছে সেখানে। ভয়ে বুকটা কাঁপতে লাগলো ওর। হে ভগবান, বাঁচাও বাঁচাও! একটা মেয়েলি কণ্ঠস্বর যেন ধীরে ধীরে প্রচন্ড চিৎকারের রূপ নেয়। ভয়ানক এক পিশাচের কণ্ঠ যেন সেই পাতালপুরি ভেদ করে বেরিয়ে আসতে থাকে। দীপু দেখতে পায় সেই গাছের তলায় বসে কাঁদতে থাকা মেয়েটি গলা দিয়ে এখন চিৎকার বের করছে। তার সামনের সদন্ত দুটি চিকচিক করছে আলোতে। সেই মেয়ের রূপ ধীরে ধীরে বদলে যেতে থাকে এক ভয়ঙ্কর ডাকিনীতে। তোমার ভাই? ভাই ভাই কই? এখানে এখানে কি করে এলাম আমি? ওসব আমার চালাকি ছিল রে। আমি এভাবে মানুষকে ফাঁদে ফেলি, তারপর রাতের আঁধারে এভাবে মায়ার ছলে বেঁধে নিয়ে আসি এই সুড়ঙ্গ পথে, তারপর আমার শিকার বানাই। তুই আর জ্যান্ত মরবি, জ্যান্ত মরবি। বলেই দুটো লম্বা লম্বা হাতের বড় বড় ধারালো অস্ত্রের মতো নখগুলো দিয়ে ছিঁড়ে খেতে চাওয়ার জন্য হাত বাড়ালো। মৃত্যু সামনে ভেবে চোখ বুজে ফেলল দীপু। খুব চেনা শব্দে তাকিয়ে দেখল দীপু। রিনি, তুই? দীপু দেখল ওর পোষা বেড়ালটা এসে গলায় কামড়ে ধরেছে সেই পিশাচিনিস। যন্ত্রণায় ছটফট করছে সে। গলার চিৎকারে কান ফেটে যাওয়ার জোগাড়। রিনি যেন পরম আনন্দে চেটে খাচ্ছে রক্তগুলো। রিনি, সাবধানে, ও খুব সাংঘাতিক। কিন্তু বলা শেষ করতে হলো না, তার আগেই ভয়ানক চিৎকার করে ছটফট করে শুয়ে পড়ল সেই মায়াবী পিশাচ। সারা সুড়ঙ্গে রক্তের বন্যা বয়ে চলছিল যেন। হঠাৎ রিনিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। রিনি, এই রিনি, কোথায় গেলি তুই? পিঠের ওপর একটা ডালের আঁচড় লাগতেই ভয়ে আঁতকে উঠল দীপু। ও রিনি, তুই? শব্দ করে রিনি জানালো যে ওই ডালটা ধরে ওপরে উঠে পড়তে। তারপর যেন আবার কোথাও অদৃশ্য হয়ে গেল। দীপু সেই ডালটা ধরে একটু কষ্ট করতেই বাইরে বেরিয়ে এলো সে। তখন সবে ভোর হবে হবে। আবছা আলোয় সে আবারও রিনিকে কোথায় যেন হারিয়ে ফেলল। তারপর পথে ঘাটে খুঁজতে খুঁজতে একসময় বাড়িতে এসে পৌঁছায় দীপু। বাড়িতে সব কথা বলার পরে দীপু বলল, কে তবে ওই পিশাচিনিটা? ও পাশের গাঁয়ের মেয়ে ছিল, গরিব,
টাকা পয়সা নেই। একদিন তার ভাইয়ের হঠাৎ করে জ্বর ধরা পড়ে, কিন্তু ওর ভাইয়ের চিকিৎসার জন্য সবার কাছে টাকা চেয়ে বেড়াতো। উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যায় মেয়েটার ভাই, আর তার কিছুদিন পরেই সেও মারা যায় অসুস্থ হয়ে। তখন থেকেই ওকে অনেকে দেখেছে রাতে অমন করে পথচারীদের ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলে। সত্যি বাবা, রিনি না থাকলে আজকে। মা থমথমে মুখ করে বলল, গত মাসে রিনি মারা যায় রাস্তায় বাইকে ধাক্কা খেয়ে। কিন্তু দীপু দেখল ওর পাশে ওর ছায়া সঙ্গী হয়ে আছে রিনি। আর কেউ না দেখতে পাক, দীপু তাকে ঠিকই দেখতে পাচ্ছে। ওর প্রিয় বেড়াল, ওর প্রিয় বন্ধু রিনি।